2024 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ভোরবেলা বিরাট এক বেদনাদায়ক খবর পাওয়া গেল। নমস্কার দর্শক, নিউজ থ্রোতে সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমার যে প্রতিবেদনটা সেটা নিয়ে কম বেশি সবাই কিন্তু জানেন, কিন্তু কিছুদিন ধরেই কিছু প্রশ্ন আমার মনে উঠছে। সম্ভবত সেসব প্রশ্নগুলো আপনাদের মনে নিশ্চয়ই উঠছে। সবার প্রথমে যে প্রশ্নটা ওঠে যে সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার সময় ছিল 4:03 থেকে 4:38, কিন্তু যে আঘাতের চিহ্নগুলো পাওয়া গিয়েছে সেগুলো আদৌ কি ওই সময়ের? দর্শক, আমার দ্বিতীয় প্রশ্ন, কেন ঘটনার পর সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা হলো? যেখানে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেখানে কিভাবে তড়িঘড়ি করে এই দেওয়াল ভাঙার কাজ শুরু হলো? দর্শক, আমার তৃতীয় প্রশ্ন যেটা আমার মনে জাগে, একজন ব্যক্তি এই সেমিনার রুমে প্রবেশ করলো, আবার বেরিয়েও এলো, অথচ কারোর নজরে পড়ল না। দর্শক, আমার চতুর্থ প্রশ্ন, যেটা সবচাইতে আমার কাছে বেশি কৌতূহলের, যে একজনের পক্ষে কি এই কাজ করা সম্ভব? তাহলে কি অভয়া বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি? এই অভয়া কাণ্ডের যে পটভূমি, 2024 9ই আগস্ট সকাল ঠিক ভোর এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শাখার সেমিনার হল থেকে একজন মহিলা ডাক্তারের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেল। 31 বছর বয়সে এই ডাক্তারের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন। দর্শক, আবার মৃতদেহের যখন পোস্টমর্টম করা হয়, সেই রিপোর্টে কিন্তু দর্শক ধর্ষণের প্রমাণও পাওয়া যায়। কি নিদারুণ, কি বিদারক একটা ঘটনা ঘটেছিল দর্শক। অটোপসি রিপোর্টে জানা যায় যে ভুক্তভোগীকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছিল। দর্শক, এমনকি তার গলায় অস্থি ভেঙে যাওয়া, মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও যৌন অঙ্গে গুরুতর আঘাতের লক্ষণ ছিল। দর্শক, এটা কি কারো একজনের পক্ষে করা সম্ভব? প্রশ্ন তো থাকবেই। দর্শক, পুলিশি তদন্ত ও গ্রেপ্তার নিয়ে যে ঘটনাগুলি উঠে এসেছিল, এই ঘটনার মূল অভিযুক্ত, যিনি কলকাতা পুলিশের সাথে যুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার, আপনারা নামটা নিশ্চয়ই জানেন, সঞ্জয় রায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত হয় এবং তাকে গ্রেপ্তারও করা হয়। যদিও সন্দেহভাজনদের সংখ্যা নিয়ে কিন্তু এখনো বিতর্ক রয়েছে। দর্শক, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম, যে একজনের পক্ষে কি এই ঘটনাটা ঘটানো সম্ভব? দর্শক, পরবর্তীতে দর্শক, আমরা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো দেখলাম এবং তার যে প্রতিক্রিয়াগুলো দেখলাম, তা মোটামুটি সবার কাছে স্পষ্ট। ঠিক এই ঘটনার পরপরই কিন্তু হাসপাতাল ও কলেজের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে
এছাড়াও কলকাতা সহ সারা দেশের নারীরা রাত দখল করো এই শিরোনামে একটি প্রতীকী মিছিল শুরু করে দেয়। পুলিশের তরফ থেকে সেমিনার হলের ভাঙচুর নিয়ে গুজবের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছিল দর্শক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাদের মৃত্যুদণ্ডের দাবিও জানিয়েছিলেন। কিন্তু দর্শক এই যে অভয়ের বাবা মা, তারা কিন্তু এই রাজ্য সরকারের উপরে তথা রাজ্য পুলিশের উপরে কিন্তু তারা আস্থা রাখেননি। তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন দর্শক। তার বাবা কি বলেছিলেন একবার একটু শুনুন। আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, একজন ছাত্রী। তার যে খুন হয়েছে তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী। তাকেই দায় নিতে হবে কিনা, তার জন্য উনি দায়ী। 100 বার বলবো উনি দায়ী। আজকে যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী। 100 বার বলবো উনি দায়ী। আজকে যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী। দর্শক, ঠিক 13ই আগস্ট মহারাষ্ট্রে প্রায় 8,000 জনেরও বেশি ডাক্তার জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত চিকিৎসা স্থগিত করেছিলেন। নতুন দিল্লিতে জুনিয়র ডাক্তাররা বড় বড় সরকারি হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছেন। ঠিক ওই দিনই কলকাতার প্রায় সব সরকারি কলেজ হাসপাতালে জরুরি পরিষেবা স্থগিত ছিল দর্শক, ঠিক আগের দিন 12ই আগস্ট ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সমস্ত নির্বাচনী চিকিৎসা পরিষেবা স্থগিত করে প্রতিবাদ করেছিল দর্শক। তারপর 14ই আগস্ট কলকাতা তথা ভারতের অন্যান্য শহরে মেয়েরা রাত দখল করো নামে বিক্ষোভে অনুষ্ঠিত হয়েছিল। দর্শক, 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ঠিক তার কিছুদিন আগে যে মেয়েটা অত্যাচারিত হলো, তার স্বাধীনতা খর্ব করা হলো। সেই 15ই আগস্টের মধ্যরাতের কিছু পরে কিছু দুষ্কৃতিকারী আজিকর মেডিকেল কলেজে ব্যারিকেড ভেঙে হাসপাতালে প্রবেশ করে। তারা হাসপাতাল চত্বরে ঢিল ছোড়ে এবং হাসপাতালের জরুরি বিভাগ সহ কিছু অংশে ভাঙচুর শুরু করে দিয়েছিল দর্শক। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও প্রথমত তারা এই ভিড়টাকে সামাল দিতে পারেনি। পরে তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এরপর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই ঘটনার জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে দূষিত গণমাধ্যম প্রচারণাকে দায়ী করেন দর্শক। পরবর্তীতে আমরা দেখেছি এই বিনীত গোয়েলের উপরে কিভাবে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল জুনিয়র ডাক্তাররা। দর্শক, তারপর 21শে আগস্ট সুপ্রিম কোর্টের আপিলের পর দিল্লির এইমস, আরএমএল হাসপাতাল এবং সারা ভারত জুড়ে অন্যান্য সরকারি হাসপাতালের কর্মীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে দর্শক। এই ঘটনার পর যে বিক্ষোভ, যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, তাতে রাজ্য সরকারের সমালোচনা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল দর্শক। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার রাজ্য মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য ভীষণভাবে সমালোচিত হয় দর্শক। সরকার একদম ব্যাকফুটে চলে গিয়েছিল দর্শক, কোণঠাসা হয়ে গেছিল। তার পরবর্তীতে দর্শক যে বিচার ব্যবস্থা শুরু হয়েছিল এবং তার পরবর্তীকালে যে রায় 2025 সালের 18ই জানুয়ারি দর্শক শিয়ালদা আদালত একমাত্র সন্দেহভাজন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এবং 20শে জানুয়ারি শিয়ালদা আদালতের বিচারক মাননীয় অনির্বাণ দাস মহাশয় সঞ্জয় রায়কে
যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা প্রদান করে দর্শক। কিন্তু দর্শক, প্রশ্ন এখানেও আছে, সিবিআই এর যে সমস্ত তদন্ত, তা নিয়ে কিন্তু এই নির্যাতিতের বাবা মা প্রশ্ন তুলছেন। গত 8ই আগস্ট তারা কিন্তু দিল্লি গিয়েছিলেন সিবিআই ডাইরেক্টরের সাথে দেখা করতে, কিন্তু তারা হতাশ হয়ে ফিরেছিলেন, যেটা তার বাবা বলেছিলেন। দর্শক, কি বলেছিলেন একবার শুনুন। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা আমাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। একটা তো প্রত্যাশা নিয়ে গেলে আদালত, ওরা মামলা ছাড়তে চাইছে, ওদের ছাড়িয়ে দেওয়া হয় না আদালতই ওদের ছাড়িয়ে দেয়, সেটা দেখা যাবে। নেই, আপনার মেরুদণ্ড নেই, নেই, আপনাদের মেরুদণ্ড নেই বলে চলে এসেছে। কিন্তু দর্শক বলুন তো, 140 কোটি দেশের মানুষ এই ভারতবর্ষ তথা ভারতবাসী যাদের উপর আস্থা রেখেছিলেন, তাদের এমন উক্তি তাহলে সাধারণ মানুষ কিভাবে বিচার পাবে? আমরা কোনো কিছু হলেই রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে না পেরে আমরা দৌড়ে কোর্টে যাই, সিবিআই তদন্তের দাবি করি। তাহলে সিবিআই যদি সেখানে বলে যে তারা এই মামলা থেকে সরে দাঁড়াতে চান, তাহলে মানুষ, সাধারণ মানুষ কার উপরে বিশ্বাস করবেন, কার উপরে ভরসা রাখবেন? দর্শক, এই যে আরজি কর হাসপাতালের ঘটনা, এর সব উত্তর কি পাওয়া গেছে দর্শক? কলকাতা হাইকোর্টও কিন্তু এ নিয়ে কিন্তু বেশ প্রশ্ন তুলেছিল বা এখনো তুলছে। দর্শক, সিবিআই যে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে শিয়ালদা আদালতে, তাতে নাকি নতুন করে 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দর্শক, হাসপাতালের আরো কিছু জায়গার সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন। নতুন করে 3 জনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে বলছে সিবিআই। কিন্তু দর্শক, এত কিছুর পরও বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। অভয়া, যিনি এক কর্তব্যরত ডাক্তার, সেদিন তার ডিউটিতে ছিলেন এবং যেভাবে সেমিনার রুমে তাকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই মেয়েটি আপনার আমার ঘরের মেয়ে, সে আমার সেই বোনটা কি সঠিক বিচার পাচ্ছে? বিচার ব্যবস্থা কি সঠিক দিকে এগোচ্ছে? দর্শক, সিবিআই কি সঠিক তদন্ত করছে? এই প্রশ্নগুলোই কিন্তু দর্শক আপনাদের সামনে রেখে গেলাম। আজকে সবার পরিবারেই মা, বোন, মেয়েরা আছে, তাদের সুরক্ষা কারা দেখবেন? কাদের উপরে ভরসা করে আপনি আপনার ঘরের মেয়েদেরকে বাইরে পাঠাবেন, বাইরে যেতে দিচ্ছেন? যতক্ষণ না পর্যন্ত তারা ঘরে ফিরে আসে, প্রত্যেকটা আত্মীয় স্বজনের কিন্তু চিন্তা থেকেই থাকে। দর্শক, কেন দর্শক এগুলো হচ্ছে, এই প্রশ্ন রেখেই গেলাম আপনাদের সামনে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই কথাগুলোর মধ্যে যদি আপনারা এতটুকু সহমতি প্রকাশ করেন, তাহলে অবশ্যই দর্শক কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত।